অশোক দিনদার পর বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে প্রশ্ন তুলে তিনি কি বলেছেন শুনুন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। জুনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো, রাত জেগে এ করে আরজিকর যে ঘটনা তার কি পরিবর্তন হয়েছে, তার কজন দোষী সাজা পেয়েছে, যাদের উনি পদত্যাগ চেয়েছেন তারা প্রমোশন পেয়েছে। তো পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এসব নাটক করছে না তো। রাত জাগো, ক্যান্ডেল জ্বালাও, চল রাত্রেবেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে। এই জন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল? আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না, সরকারের কি কোনো দোষ নেই? স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না? কিন্তু মানুষ কি পেল এই আন্দোলন থেকে? কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করলে রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারের উপর এরকম হবে না? এবার জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। জুনিয়র ডাক্তারদের স্বার্থপর বলে আক্রমণ করলেন। ডাক্তাররা নিজেদের স্বার্থে আন্দোলন করেছেন, তারা নিহত নির্যাতিতা দোষীদের ফাঁসির দাবি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগ কাজে লাগিয়েছেন, মন্তব্য ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার। মুভমেন্টে যে জুনিয়র ডাক্তারদের আমি বলবো তাদের মুভমেন্টটা পুরো সেলফিশ মুভমেন্ট ছিল, তাদের নিজস্ব মুভমেন্ট ছিল। তারা কিন্তু অভয়ার তাদের 5টা দাবিতে একটাও কিন্তু অভয়ার দোষীদের ফাঁসি চাই সেই কথাটা উল্লেখ নেই। নম্বর 1 দাবি হওয়া উচিত ছিল যে অভয়ার যারা দোষী তাদের আমাদের ফাঁসি দিতে হবে। ততদিন না ফাঁসি দিচ্ছেন, শাস্তি দিচ্ছেন, ততদিন আমরা ধর্মঘট চালিয়ে যাব, আন্দোলন চালিয়ে যাব। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করেনি। সেটা তাদের উদ্দেশ্য হলো তারা যে 5 দফা দাবি রেখেছিল তারা সেই দফায় হয়তো তারা 80% 90% দাবি হয়তো তারা সাকসেস হয়েছে, এবং সেটা তো এমনিই হতো। তার জন্য যে ঘটনা ঘটেছে তার জন্য দাবি করার দরকার ছিল না, সেটা তো এমনিই হতো, কারণ দে আর ফেলিওর। সন্দীপ ঘোষ এমনি সাসপেন্ড হতো, বিনীত গোয়েল যে আছে যে 14 তারিখের রাতের ঘটনার পর এমনি শেষ হতো, তার জন্য আন্দোলন করার দরকার হতো না। এগুলো সেলফিশলি আন্দোলন আমি মনে করি, কারণ অভয়ার জন্য আন্দোলন করেনি, তারা নিজেরা বাঁচার লড়াইতে তারা আন্দোলন। অভয়ার যে এইরকম একটা তাকে হত্যা করা হলো তার সাথে, এবং সেটা নিয়ে দাবি আমি তো প্রোটেস্ট দেখতে পেলাম না খুব একটা। সেটা নিয়ে অনড় তো থাকলো না, সেটা নিয়ে আরো আন্দোলন করা উচিত ছিল। মূল দাবি হওয়া উচিত ছিল যে যত সময় না অভয়ার দোষীদের ফাঁসি হচ্ছে, শাস্তি হচ্ছে, তত সময় আমরা অনড় থাকবো। সেটা 1 নম্বর দাবি হলে আমি খুব খুশি হতাম, কিন্তু সেটা নয়। কি বলবো বলুন, এটা একটা একদমই হাস্যকর বিষয়, মানে হাস্যকর ইস্যু উনি তুললেন। তার কারণ মানুষ জানে, মানুষ ন্যায় বিচার চেয়েছে অভয়ার এই নৃশংস হত্যাকাণ্ডের, এবং জুনিয়র ডাক্তাররা ঠিক সেই দাবিতে, মানে যারা প্রত্যক্ষভাবে দোষী এবং যারা পরোক্ষভাবে এই তথ্য প্রমাণ লোপাট করতে সচেষ্ট ছিল, প্রত্যেকের শাস্তির জন্য এই ভয়ঙ্কর আন্দোলন। মানে আমাদের জীবিতকালের মধ্যে আমরা দেখিনি এরকম কোনো আন্দোলন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে কিনা, এবং সারা পশ্চিমবঙ্গের মানুষ নেমে এসেছে কিনা। ফলে এটা যদি উনি বলে থাকেন, হয় উনি মানুষের মধ্যে নেই, অথবা তিনি জুনিয়র ডাক্তারদের দাবিগুলো জানেন না, অথবা ওনার কোথাও বোধহয় রাজনৈতিক বাধ্যবাধকতা আছে, কারণ যে তাদের পার্টি সেইভাবে ভূমিকা পালন করতে পারছে না। যাই হোক না কেন, এরকম একটা স্মরণীয় ঐতিহাসিক আন্দোলনকে এভাবে কালিমা লিপ্ত করা, এটা আমরা মেনে নিতে পারছি না। এই অশোক দিন্দা বোধহয় ক্রিকেট খেলতেন, এখন বোধহয় রাজনীতি করছেন। অনেক রাজনৈতিক ব্যক্তি এই আন্দোলন থেকে নিজেদের স্বার্থান্বেষী ফায়দা তোলার চেষ্টা করছে, এবং জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা কিন্তু এই ব্যাপারে খুব সচেতন। আমরা কোনো এরকম রাজনৈতিক ব্যক্তিত্বদের এই আন্দোলনের থেকে ফায়দা তুলতে দেওয়ার কোনো সদিচ্ছা আমাদের নেই। আর এই আন্দোলন থেকে মানুষ সরে যাচ্ছে, এটা যে বলছে বিধায়ক নাকি শেষ, তার মানে বেসিক্যালি তো মানুষের সঙ্গে কোনো কানেক্টই নেই, হি ইজ ডিসকানেক্টেড ফ্রম দ্য পিপল। অশোক দিন্দার মন্তব্য নিয়ে বিজেপিতেই ভিন্ন সুর। কি বলছেন আমার জানা নেই। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে বিজেপি, মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। বলেছেন উনি জানা নেই। জুনিয়র ডাক্তাররা তাদের 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলেন, তো স্বাভাবিকভাবেই যারা ওই ডোমেনের মধ্যে আছেন
তাদের নিজস্ব কিছু দাবি থাকবেই। আমরা এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা জানিয়েছি, সমর্থন জানিয়েছি, আমরা সহযোগিতা করেছি, কিন্তু আমাদের দাবি একটাই, আমাদের দফা একটাই, যে তৃণমূলের বিসর্জন। সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, তাকে জামিন দিলে তিনি তদন্তকে এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আর.জি. কর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের জামিনের বিরোধিতা করে গতকাল আদালতে এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। নিহত চিকিৎসকের তড়িঘড়ি ময়নাতদন্ত করার জন্য চাপ কে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? কারো কোনো কুকীর্তি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল? এই প্রশ্নে যখন তোলপাড় গোটা রাজ্য, তার মধ্যেই সোমবার আর.জি. কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনের জামিনের বিরোধিতা করে আদালতে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। এই দিন আদালতে সিবিআইয়ের তরফে জানানো হয়, সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী, জামিন পেলে তদন্ত ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। আর.জি. কর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় 2রা সেপ্টেম্বর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার অতিরিক্ত নিরাপত্তারক্ষী আফসার আলী এবং আরও 2 জন বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে গ্রেফতার করে সিবিআই। এর মধ্যেই 14ই সেপ্টেম্বর চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাতেও সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। সোমবার আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ ছাড়া বাকিদের ভার্চুয়ালি আদালতে পেশ করা হয়। 4 জনেরই জামিনের বিরোধিতা করে সিবিআই। আদালতে তারা জানায়, এই 4 জনের মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য প্রমাণের ভিত্তিতে একটি ইমেজ তৈরি করা হয়েছে, যা থেকে দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্য ও সূত্র মিলতে পারে। আর সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখার জন্য এই দিন সময় চায় সিবিআই। এরপরই আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ 4 জনের জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত। এদিকে 20 সেপ্টেম্বর তদন্তে অসহযোগিতার অভিযোগে সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস এবং ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন করে সিবিআই। এই দিন তাদের সম্মতি সংক্রান্ত বিষয়ে শুনানির কথা ছিল, কিন্তু সিএফএসএল এর আধিকারিক অন্য কাজে ব্যস্ত থাকায় 25 তারিখ এই শুনানি হোক বলে আদালতে আবেদন জানায় সিবিআই। পাশাপাশি সিবিআই তরফে জানানো হয়, 14ই আগস্ট আর.জি. কর মেডিকেল থেকে উদ্ধার হওয়া তথ্য প্রমাণের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট এসেছে। আরও কিছু তথ্য প্রমাণের রিপোর্টও তাদের হাতে এসেছে। তদন্তের স্বার্থে সেই রিপোর্ট খুলে দেখার জন্য আদালতের কাছে অনুমতি চায় সিবিআই। এদিকে আগামী 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চিকিৎসকের ধর্ষণ খুন মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে তা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই দিন আলিপুরের আদালতে সিবিআই তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টে খুন ধর্ষণ মামলার শুনানি চললেও সেখানে আর.জি. করের দুর্নীতি মামলার তদন্ত রিপোর্টও জমা দেবে তারা। প্রকাশ সিনহা, অনির্বাণ বিশ্বাস ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।